যদি বলে যে আমাকে চায় না, আমি কোনোদিনই থাকবো না। এবং এটা ঠিক, দীর্ঘদিন হয়ে গেছে। অবশ্যই আমি চাই নতুন নেতৃত্ব আসুক। এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত। আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে, তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাল পড়েছি। এটি কোনো গোষ্ঠীর আন্দোলন না, এটি কোনো দলের আন্দোলন না, এটি কোনো ব্যক্তির আন্দোলন না, এটি গণমানুষের আন্দোলন। বাংলাদেশ গোষ্ঠীবাদী রাজনৈতিক দল আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। আমি বিএনপি বুঝি না, আমি এনডিএম বুঝি না, আমি কোন অধিকার পরিষদ বুঝি না, এবি পার্টি বুঝি না, মুসলিম লীগ বুঝি না। আমার ক্যাম্পাসে আমি ঢুকতে পারবো না, এটা তো অবিচার। তো এই অবিচার আসলে এই অবিচারের শেষ চাই। কোটা এটার জন্য কি মুক্তিযোদ্ধারা কি যখন করছিল তারা কি জানতো যে আমাদের একটা কোটা দিবে, আমরা মাসে মাসে 20-30 হাজার করে পেনশন পাবো? অবিলম্বে আমাদের ক্যাম্পাস খুলে দিক এবং আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখাইছি, সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো। দর্শক, আজকের এই ভিডিও নিয়ে কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করব। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আজকে বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। আমাদের বাংলাদেশে বর্তমান চলমান পরিস্থিতি, যে কোঠা আন্দোলনকে কেন্দ্র করে যে সমস্ত ভিডিওগুলো প্রকাশ হচ্ছে এবং যে আন্দোলনকারীরা যে সমস্ত কথা বলতেছে, কয়েকটি ভিডিও আপনাদের সাথে দেখাইছি, সবগুলো ভিডিও আমরা দেখাবো। চলুন আমরা সেই ভিডিওগুলো দেখি। দর্শক, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে। চলুন আমরা সেই ভিডিওগুলো দেখি। গোষ্ঠীবাদী রাজনৈতিক দল আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। আমি বিএনপি বুঝি না, আমি এনডিএম বুঝি না, আমি কোন অধিকার পরিষদ বুঝি না, এবি পার্টি বুঝি না, মুসলিম লীগ বুঝি না, জামাত বুঝি না, কোন দল বুঝি না। আমি বুঝি আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়েছে, আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ঝরছে, আমি বুঝি আমাদের সন্তানদের লাশ মাটিতে পড়ছে। এইটা আমরা হইতে দিব না। আরে চাটুকার, বাটপার, রাজাকার, এই আইসিটি মিনিস্টার আর এই শিক্ষামন্ত্রীর দল, তোদের সরানোই তো আসল কোটা সংস্কার। কোটা সংস্কার মানে ওই দপ্তর থেকে টেনে হেঁচড়ে নামিয়ে তোদেরকে সরানোর সংস্কার। এই যে মন্ত্রীগুলো আছে, আইসিটি মন্ত্রী, শিক্ষামন্ত্রী, এগুলোর নামও নিলাম না, কারণ এগুলোর নাম আমার কাছে গালির সমতুল্য। এর আগে একটা ফেসবুক পোস্ট দিচ্ছিল 2 দিন আগে, এর নতুন রাজাকারদের দেখে নিব, ক্যাম্পাসে সব রাজাকার, এই সেই এইসব পোস্ট দিচ্ছিল। গত 2 দিন আমাদের সবার, আমাদের ছাত্র সন্তানদের কর্মসূচির ভয়ে ওদের গলা পাল্টে গেছে। এখন আর ওরা আমাদের ছাত্র সন্তানদের রাজাকার বলা সাহস পাচ্ছে না। এখন ওরা কি বলছে? বলছে তোমরা সাবধান হও, তোমাদের আন্দোলনকে অন্য মোড় দিতে চেষ্টা করা হচ্ছে, সরকার বদলের চেষ্টা করা হচ্ছে। আরে চাটুকার, বাটপার, রাজাকার, এই আইসিটি মিনিস্টার আর এই শিক্ষামন্ত্রীর দল, তোদের সরানোই তো আসল কোটা সংস্কার। 2 নাম্বারই ভারতীয় রাজাকারী কোটায় তোরা আজকে সরকার পরিচালনা করিস। কোটা সংস্কার মানে ওই দপ্তর থেকে টেনে হেঁচড়ে নামিয়ে তোদেরকে সরানোর সংস্কার। প্রত্যেকটা সংস্কারের আন্দোলন মানে রাজনৈতিক সংস্কারের আন্দোলন। প্রত্যেকটা আন্দোলন রাজনৈতিক আন্দোলন। এই মিথ্যা কথা যখন এই যে আইসিটি মন্ত্রী, শিক্ষামন্ত্রীরা বলছে, এরা আন্দোলন দুর্বল করার জন্য কথা বলছে। এরা আমরা যেন আমাদের সন্তানদের পাশে না দাঁড়াই সেইটার জন্য কথা বলছে। বলছে বাপমারা, তোমরা বাচ্চাদের বাঁচাইতে দাঁড়ায়ও না, তোমরা যদি দাঁড়াও আমরা বলবো রাজনৈতিক দল দাঁড়িয়েছে। গোষ্ঠীবাদী রাজনৈতিক দল আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। আমি বিএনপি বুঝি না, আমি এনডিএম বুঝি না, আমি কোন অধিকার পরিষদ বুঝি না, এবি পার্টি বুঝি না, মুসলিম লীগ বুঝি না, জামাত বুঝি না, কোন দল বুঝি না। আমি বুঝি আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়েছে, আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ঝরছে, আমি বুঝি আমাদের সন্তানদের লাশ মাটিতে পড়ছে। এইটা আমরা হইতে দিব না। প্রয়োজনে আমাদের বীর আবু সাইদের মতো বুক ছিঁড়ে দিয়ে দাঁড়াতে হবে। গুলি মারলে আমার গায়ে মার, আমার ছাত্র সন্তানদের গায়ে যেন একটা গুলি না হয়। আমার ক্যাম্পাসে আমি
ঢুকতে পারবো না, এটা তো অবিচার। তো এই অবিচার আসলে এই অবিচারের শেষ চাই। কোটা এটার জন্য কি মুক্তিযোদ্ধারা কি যখন করছিল তারা কি জানতো যে আমাদের একটা কোটা দিবে, আমরা মাসে মাসে 20-30 হাজার করে পেনশন পাবো? অবিলম্বে আমাদের ক্যাম্পাস খুলে দিক এবং আমাদের হলগুলো খুলে দিক, শিক্ষার্থীরা আবার তার স্বাভাবিক জীবন ফিরে পাক। এবং ক্যাম্পাসে আমরা পুলিশ চাই না, পুলিশ ছাত্রলীগ যারা অন্যায় করে, স্টুডেন্টদের উপর নির্যাতন করে, আমরা ওদেরকে চাই না। আমরা চাই একটা সুস্থ স্বাভাবিক নিরাপদ পরিবেশ, এটাই। আচ্ছা, একটু জানতে চাই যে আমরা দেখেছি যে আপনাদের যে আন্দোলনটা এটা অনেকটা বিচ্ছিন্নভাবে হচ্ছে, বিচ্ছিন্নভাবে হচ্ছে কারণ এটা আমাদের নেট স্লো ভাইয়া, আমাদের ইন্টারনেট ব্যবস্থা আমরা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি না, কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারছি না, যেহেতু আমরা এখন কেউ হলে থাকি না, বেশিরভাগ মানুষ বেশিরভাগ স্টুডেন্ট গ্রামে চলে গেছে। তো এক্ষেত্রে যে একতাবদ্ধ হব আমরা, একসাথে একটা নেটওয়ার্ক তৈরি হবে, সেই সুযোগটা ওপর মহল থেকে কর্তৃপক্ষ করতে দিচ্ছে না। এবং আজকে আমি যখন আমার ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে যাব, তখন পুলিশ বলছে যে না, আজকে কোনো স্টুডেন্টদের ঢুকতে দেওয়া হবে না, এটা কর্তৃপক্ষ থেকে নির্দেশ আছে। আমার ক্যাম্পাসে আমি ঢুকতে পারবো না, এটা তো অবিচার। তো এই অবিচার আসলে এই অবিচারের শেষ চাই। আমি গর্ব করি যে আমার বাবা আনএডুকেটেড, আমার মা এডুকেটেড। আমি গর্ব করি সত্যি, আজকে যদি আমার বাবা এডুকেটেড হইতো অবশ্যই বড় পোস্টে যাক, কারণ আমার বাবা চাচাই তো মুক্তিযোদ্ধা। আমার শোনেন, মুক্তিযোদ্ধার কোটা আমি বুঝতে পারি না ভাই, কোটা এটার জন্য কি মুক্তিযোদ্ধারা কি যখন করছিল তারা কি জানতো যে আমাদের একটা কোটা দিবে, আমরা মাসে মাসে 20-30 হাজার করে পেনশন পাবো? আমার ছেলেমেয়েরা, আমার নাতিরা, তারা হচ্ছে বড় বড় পোস্টে চাকরিকে জানতো? আমাকে বলেন, ওনারা একটা জিনিস চাইছিল, দেশটা স্বাধীন হোক। জানো, সবাই নিজের দেশে মাটির উপরে দাঁড়ায় বুকে হাত দিয়ে বলতে পারে এটা আমার স্বাধীন বাংলাদেশ। কোন দিক দিয়ে আপনার স্বাধীন? আপনি নিজের থেকে বলেন না, কোন দিক দিয়ে এটা আপনার স্বাধীন মনে হয়? মনে হয় এটা কোনো স্বাধীন বাংলাদেশ যে দেশে শিক্ষককে রিমান্ডে নেওয়া হয়? শিক্ষককে আমি আজকে ওই যে আসিফ নজরুল স্যারকে অনেক আশা নিয়ে জিজ্ঞেস করছিলাম, স্যার আসিফ মাহতাব স্যারের খবর কি? উনি কিন্তু আমাদের পোস্টে এই ভুলে গেছি ভাই, মানে আন্দোলনের সবচাইতে যদি কোনো শিক্ষকের বেশি থাকে সেটা হচ্ছে আমাদের আসিফ মাহতাব স্যার। উনি এমনভাবেও দিছে, মানে বক্তব্য দিছে যে আমার খুব লজ্জা লাগতেছে যে এখানে সব শিক্ষার্থী আর আমি একা শিক্ষক, আমার কোনো কলিগ এখানে নাই। যে টিচাররা আজকে এই যে আসিফ নজরুল স্যার আরও যে টিচাররা আছে, এরা কিন্তু ফার্স্টে বিরুদ্ধেই ছিল না বিরুদ্ধে, ফার্স্টে আমাদের প্রোটেস্টের বিরুদ্ধেই ছিল, কিন্তু তারপরে যখন দেখছে না শিক্ষার্থীদের মানাও যাইতেছে না, তারপরে তারা আমাদের পক্ষে আসছে। আমি বললাম, স্যার এভাবে ছবি দিয়া লাইভ করে আপনারা কতদিন, এক বছরের পর বছর চলে যাবে, হয়তো আমাদের এই স্যার এই স্টুডেন্টরা হয়তো গুমও করে দিবে, তখন আপনারা কি করবেন? এটাও বলছিলাম, মানে স্যারকে বলতে, স্যার বলে যে এখন আমরা কি করব বলেন? স্যার বলতেছে কিছু করার নাই, কালকে 3টা বাজে আমরা অবশ্যই এইসব মানে করবো, এটা শিক্ষকদের কথা তুলবো। আজকে কথা ছিল, আজকে কিন্তু আমরা এখানে আসতাম না, কারণ আমরা জানি শিক্ষক দূর কত দূর। আমি অসম্মান করে কথা বলতেছি না, আমাকে ভুল বুঝবেন না। আমি আমার দিক থেকে আমার যা ওপিনিয়ন আমি আপনাদের তাই দিতেছি। আমি ভাবছিলাম শিক্ষকরা হয়তো এখান থেকে যাবে না যতক্ষণ না ওনারা কিন্তু যে টিচারদের ধরে নিয়ে তাদের কোনো ভাই হয়, তাই না বলেন? ভাই না, যে টিচারদের ধরে নিয়ে গেছে তাদের কিন্তু পার্সোনাল কারণে ধরে নেই, তাদের আমাদের জন্যই ধরছে। আমাদের কি রেসপন্সিবিলিটি না ওনাদেরকে ছাড়ানোর? আমি টিচারদের কথা বাদ দিলাম, ওনারা আমরা যেভাবে ওনাদের বের করবো। আমার যেই ভাইরা এইচএসসি 24 পরীক্ষা দিয়েছে তাদের যে ধরে নিয়ে গেছে, তাদেরকে এখন জেলে থাকার কথা নাকি বাসায় বসে এখন বই নিয়ে? আমি বিএনপি হিসাবে এখানে আসিনি, আমি কোনো দল রিপ্রেজেন্ট করছি না। আমি রুমিন ফারহানা, বাংলাদেশের একজন নাগরিক। আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর, আমি সেই প্রতিবাদটাই জানাতে এসেছি। লাল রক্তের রং, লাল প্রতিবাদের রং, লাল আন্দোলনের রং, লাল বিক্ষোভের রং। এবং আমার সন্তানের রক্ত ঝরেছে, আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে, তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাল পড়েছি। সরকার বলছে তাদের কোটা আন্দোলন দাবি মেনে নেওয়া হয়েছে, তারপরও তারা কেন আন্দোলনে? এটা সরকারকে বুঝতে হবে, গত 17 বছর তারা যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, বাংলাদেশের মানুষকে একটা সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রেখেছে, দেশটাকে তার নিজের বাপের দেশ বানিয়েছে। আর আমরা যেন সকলেই এখানে অনুপ্রবেশকারী, আমরা যেন সকলেই এখানে রোহিঙ্গা, আমরা যেন সকলেই এখানে সেকেন্ড ক্লাস সিটিজেন, এমন একটা আচরণ সরকার বাংলাদেশের মানুষের সঙ্গে করেছে, তার জবাব দিতে এসেছি। সরকার বলছে যে এই ছাত্রদের কাঁধে ভর করে
BNP কেউ ঘরে কারো আন্দোলনে কাঁধে- ফল তুলছে। বাংলাদেশের মানুষ আজকে একদিকে, কোন দল, কোন গোষ্ঠী, কোন ব্যক্তি না, আমি বারবার বলছি বাংলাদেশের 17 কোটি মানুষ আবার এই একদিকে। সময় এসে জামাত শিবিরকে নিষিদ্ধ করে, এটা আপনি কিসের সংকেত মনে করছেন? এটা রাজনৈতিক একটা কৌশল, এবং এই কৌশলটা আওয়ামী লীগ সবসময় খেলছে, কোনো না কোনো রাজনীতি করছে। এত বছর ধরে তারা জামাতকে নিষিদ্ধ করেনি, এই প্রশ্ন তো সুশীল সমাজ তুলেছে যে কেন করা হচ্ছে না। তখন তারা বলেছে এটা আদালতের বিষয়। আদালতের বিষয় যদি হয় তাহলে এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আদালত তো কিছু বলেনি, কেন নির্বাহী আদেশে তারা নিষিদ্ধ করলো? এক। দুই হচ্ছে বাংলাদেশের মানুষ কোন রাজনীতি নেবে, কোন রাজনীতি নেবে না, এই অধিকার কেবলমাত্র বাংলাদেশের 17 কোটি মানুষের। এটা সরকার ঠিক করে দিতে পারে। তারা বলছে এটা তাকে ধরপাকড় হচ্ছে না, বিএনপি নেতাদের